1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কলকাতা শহর এখন বই নিয়ে উত্তাল। বইমেলা চলছে, শেষ দিক হয়ে এলো প্রায়। আর এই সময়ে হাতে হাতে বই, লক্ষ লক্ষ লোকের, আজকে দিনের ভাষায় যাকে বলে ফুটফল, তাই হচ্ছে বইমেলার মাঠে। আর আমরাও বই আড্ডা লিখার চা অনুষ্ঠানের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের অতিথি হয়ে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন 90 দশকের বিশিষ্ট কবি মিতুল দত্ত। মিতুল, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। মিতুল, তুমি লেখা শুরু করেছো, লেখা কবিতা, তোমার কবি হিসেবেই তোমার বেশি প্রসিদ্ধি। অনেকে আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন, কিন্তু তোমার আশাটা ক্রমশ আমাদের এখানে একটু বিলম্বিত হলো। তো তুমি কবিতা লিখে শুরু করেছিলে তো? হ্যাঁ। সেটা কত সাল নাগাদ প্রথম বেরোতে শুরু করে? প্রথম বেরোনো মানে আমি তো ছোট থেকেই লিখতাম। মানে আমার আসলে কিছু আমার বন্ধুবান্ধব সেভাবে ছিল না, এবং আমি খুবই চুপচাপ ছিলাম, লোকের সঙ্গে বিশেষ মিশতেও পারতাম না, ফলে আমার কবিতা লেখা ছাড়া কোনো উপায় ছিল না। তো ওই স্কুল ম্যাগাজিন, ছোটবেলা। তুমি বড়বেলার কথা বলছো? বড়বেলার কথা বলছি। আচ্ছা, বড়বেলা বলতে বোধহয় 97, যতদূর মনে পড়ছে 97-98। একসময় তো তুমি দেশ পত্রিকায় প্রচুর লিখেছো, সব জায়গাতে তোমার লেখা বেরিয়েছে, কৃত্তিবাসে লিখেছো, সবই একটা। আচ্ছা, তোমার একটা কবিতা দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। কবির সঙ্গে কথাবার্তা, কবিতাময় হয়ে আছে এখন। আচ্ছা, এই বইটা বেরিয়েছিল পাখিরা থেকে। এর নাম হচ্ছে মিঠু আর দুর্গামাই। দুর্গামাই, দেখো ওই হ্যাঁ পদ্ম না পদ্ম ভাসে জলে, আর জলের দক্ষিণে বালিটিকুরির ধোঁয়া যেদিকে উড়েছে, সেই অগ্নি না বায়ু না কোন ঈশানে নৈরিতে, ভাঙা ঘর আলো করা অদ্ভুত চাঁদের গ্রাম, চাদরে পানের নকশা কাটা বুড়ো বুড়ি গল্পে বসে সন্ধ্যের রোয়াকে, আর চিলেকোঠা থেকে কার কোমল গান্ধার ভেসে যায়। দুর্গামাই, তুমি ওই ঠাকুর দালানে আছো ক বছর, কত পালকি ডুবে গেছে জলে, হ্যাঁ গঙ্গা না গঙ্গা নাকি ইছামতি বিদ্যে ধরি, কে তোমায় ছেড়ে গেল আমাদের অবরের শহরে? বেশ, আরো একটা শুনি, ছোট কবিতা, ফলে হ্যাঁ, এগুলো ছোট, শুনতে অসুবিধা নেই। হ্যাঁ, 2 নম্বরটা পড়ি। বন বেড়ালের ছায়া রাঙা দিকে খেয়ে গেছে, হাড়গোড় উঠোনে ছড়ানো। দিদা হাসছে। দিদা কেন হাসছে ওই ওরা জানে, যারা জব্দ লাথে আর ভাতে। ওদের ঝগড়ার শব্দে ঘুমোতে পারি না বাপু, হাতে ঝাঁটা, মুখে বাপমা তুলে গালাগাল, আর নিতে পারছি না দুর্গামা। দেখো মেঘ করে এলো আর শিউলিও ফুটেছে। বিনা বাক্যব্যয়ে যদি সব মেনে নিই, ওই সিঁড়ি ভাঙা অঙ্ক নিয়ে মুখে মুখে তর্ক নাও করি, রাঙাদিকে ফিরে আসবে? বন বেড়ালের ছায়া যাকে খায়, সে কি ফেরে সংসার গোছায়? খুব ভালো। আচ্ছা, একই তুমি যে মফস্বল এলাকায় বেড়ে উঠেছো, হ্যাঁ, চুঁচড়োর আশপাশে, বোধহয় চুঁচড়ো, ব্যান্ডেল বলা যায় গ্রামই, আমাদের এখনো গ্রাম পঞ্চায়েতই আছে। তো সেই সব তোমার গ্রাম, চণ্ডীমণ্ডপ? হ্যাঁ, আমার এই গ্রাম নয়, এই আমি যে গ্রামের কথা এই বইটাতে লিখেছি সেটা হচ্ছে গোপালপুর। সেটা আমার বাবা মায়ের গ্রাম বলা যায়। আমার মাও ছিলেন, মাও ওই গ্রামেই বড় হয়েছেন, এবং আমার বাবাও। আচ্ছা মিতু, তুমি যখন লিখতে এলে, তোমরা এক ঝাঁক তখন নতুন লিখতে এসেছো। হ্যাঁ, আমরা তোমাদের থেকে 2-1 বছরের বড়, মানে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি তোমাদের লেখার দিকে। সেই সুনীলদার বাড়ি প্রথম যাওয়া হলো, সেইখান থেকে তুমি শ্রীজাত, তুমি শ্রীজাত, মন্দাক্রান্তা, এই যে তোমাদের এক ঝাঁক নতুন তোমরা লিখতে এলে, এই সময় তোমরা কাদের দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে, মানে কারা তোমাদের প্রভাবিত করেছেন, অগ্রজ কবিরা? হ্যাঁ, যেটা হয়েছিল যে আমি তো মানে ব্যান্ডেল থেকে যে খুব একটা কখনো বেরিয়ে উঠতে পারবো সেটা আমি নিজেও ভাবতাম না, কিন্তু আমার হঠাৎ করে প্রথমেই আমার আলাপ হয়ে গেছিলো মন্দাক্রান্তার সঙ্গে। ওখানেই একটা মানে হুগলিরই একটি অনুষ্ঠানে ও গিয়েছিল কবিতা পড়তে, আলাপ হয়ে যায় এবং ভীষণ বন্ধুত্ব হয়ে যায়। তারপরে ওর সঙ্গে বন্ধুত্বের সূত্রে মানে শ্রীজাত, তারপর অন্যদের সঙ্গেও বন্ধুত্ব হয় আর কি।
তারপরে তো আমি কলকাতায় চলে আসি 2000-এ। তো ভীষণভাবে আমি একটা সময় এই তুমি যে কার প্রভাবের কথা বলছো, আমি খুব ভীষণভাবে স্বীকার করি যেটা, সেটা হচ্ছে যে আমি একবার সেটা শঙ্খবাবুকে বলেছিলাম যে আমার একটা সমস্যা ছিল গান বাজনা নিয়ে, মানে যেহেতু আমি হয়তো গানের থেকে বেড়ে, মানে আমার গানের জগৎটা মধ্যে যেহেতু বেড়ে উঠেছি, ফলে আমি না কিছুতেই ছন্দ থেকে বেরোতে পারতাম না এবং এখনো পারি না। তো আমি শঙ্খবাবুকে বলেছিলাম যে আমি কিছুতেই ছন্দ থেকে বেরোতে পারছি না। বললো ছন্দটা সমস্যা নয়, তোমাদের সমস্যা অন্য। ছন্দের একটা মায়া আছে, সেটা অবশ্যই, সেটা আমি স্বীকার করছি, কিন্তু তোমাদের 90-এর কবিদের ওপরে না জয়ের মায়াটা আরেকটু বেশি। তো এটা শঙ্খবাবু বলেছিলেন। তো জয়ের মায়া সত্যি আমার তো মনে হয় আমাদের 90 আমরা যারা সেই সময় লিখছি আমাদের প্রত্যেকের উপরেই আছে। পিনাকি ঠাকুর তোমার গান নিয়ে খুব মুগ্ধ ছিল, আমাদের কবি বন্ধু পিনাকি ঠাকুর। পিনাকি ঠাকুর সঙ্গে তোমার কি একটুখানি কোনো রকম সম্পর্ক ছিল, মানে ভালোবাসার টান কিছু ছিল? পিনাকিদা গভীর টান? না, সেরকম কিছুই না, একেবারেই নয়। পিনাকিদের সঙ্গে ইনফ্যাক্ট আমার দেখাও খুব একটা হতো না, কারণ আমরা কাছাকাছিই থাকতাম। আমি থাকতাম ব্যান্ডেলে, আর পিনাকিদাও তো ওখানেই থাকতো, বাঁশবেড়িয়াতেই থাকতো, এবং আমি বহু পরে জানতে পারি যে পিনাকিদা আমার বাড়ির কাছাকাছিই থাকে। তো সেরকম কিছুই না, কারণ পিনাকিদের সঙ্গে যখন দেখা হতো স্বাভাবিকভাবেই আমার তোমার সঙ্গেও দেখা হতো, সুতরাং গাঢ় গভীর টানের মানে আমি দায়ী হয়ে যাচ্ছি মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে তুমি হয়ে গেছি বলে তোমার সঙ্গে কিছু হয়ে উঠলো না। কিন্তু তুমি তো প্রেম করেছো প্রচুর, তোমার লেখালেখিতে সেসব অকপট আর স্বীকারোক্তিও নানা রকম আছে। আমি জানি না তুমি আজকে কি কবিতা এনেছো, তো তোমার সেসব তার জন্য তো কোনো রকম তুমি ঠিকমতো প্রকাশ করতে চাও, তাই তো? প্রকাশ করতে চাই মানে কি, আমরা যে মানে লেখায় প্রকাশ করতে চাও? লেখার মতো হয়, লেখাতে যে কোনো কিছুরই প্রকাশ এসে যায়, ঠিক আছে? লেখাতে আমি যেভাবে আছি তার প্রকাশ লেখাতে এসেই যায়। আমি ভালো থাকলে লেখার প্রকাশে আমার ভালো থাকা খারাপ থাকা, মূল্যবোধ বলতে কি বোঝাচ্ছে? আমি বলছি যে ধরো একটা বেশি দুটো প্রেম করতে নেই, বিয়ে করলে আর নতুন করে প্রেম করতে নেই, ইত্যাদি যে মূল্যবোধ, নতুন দিনে যারা লিখতে আসছে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, কতটা পাল্টেছে বা পাল্টেছে কিনা, মানে এইটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি তো একটার বেশি দুটো প্রেম কখনোই করি না। আমি যখন একটা প্রেম করি তখন সেই একটা প্রেমই করি। আমি দ্বিতীয় প্রেমে যখন যাই তখন ওই প্রেমটা একটা প্রেমই করি। না, শেষ করি বা না করি, শেষ করা না করার প্রশ্ন হচ্ছে না। আমি একবার লিখেও ছিলাম যে আমি যখন যেখানে থাকি আমি তখন সেই জায়গাটার হয়ে থাকি, তারপর যদি অন্য কোথাও যাই তখন অন্য জায়গার। বেশ। বাংলা কবিতার অন্যতম বিশিষ্ট স্বর কবি মিতুল দত্ত কোন কোন জায়গায় গেছেন আমরা আসবো সেই সব আকর্ষণীয় আলোচনায়। আপাতত আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কেউ যাবেন না, ফিরে আসছি এক্ষুনি বিরতির পরেই।